রাতের মধ্যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো সম্পন্ন হবে। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা আশায় বুক বেঁধেছিলেন, তারা অপেক্ষায় আছেন কখন শপথ গ্রহণ শেষ হবে, কখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণ করে দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, অভিভাবকহীন যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কখন তার অভিভাবকত্ব গ্রহণ করবেন, সবকিছু বুঝে নিয়ে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করবেন। আমরা দেখতে পাচ্ছি ভেতরে বিভিন্ন বিদেশি গণমাধ্যম কর্মীদেরও দেখতে পাচ্ছি, তারাও প্রস্তুত আছেন। বাংলাদেশ নিয়ে যে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, সেটি বাংলাদেশের গণমাধ্যম যতটুকু না তুলে ধরেছে, বহির্বিশ্বের গণমাধ্যম তার থেকে বেশি তুলে ধরেছে। অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশি গণমাধ্যম যেটুকু তুলে ধরতে পারেনি, বহির্বিশ্বের গণমাধ্যম সেটুকু তুলে ধরেছে, এখনো তারা তুলে ধরছে। তারাও চুলচারা বিশ্লেষণ করছেন যে বাংলাদেশের আপামর জনতা যে বিজয় ছিনিয়ে এনেছে, সেই বিজয় কিভাবে কতটুকু রক্ষা করা যায়, মানুষের ভেতরকার যে চাওয়া, যে প্রত্যাশা, সে প্রত্যাশা কতটুকু পূরণ হবে। অর্থাৎ যারা অপশক্তি যারা রয়েছেন, বাংলাদেশের উন্নতি যারা চান না, তারাও তো মুখে আছেন যে কি হয়। অবশ্যই বাংলাদেশের মানুষ কখনোই নিরাশ হয় না। বাংলাদেশের মানুষ যখন সবাই এক কাতারে এসে দাঁড়ায়, তখন কোনো না কোনো অর্জন হয়। আমি একটু পেছনে যদি ফিরি, কোটা সংস্কার আন্দোলন বা সেই সময় অর্থাৎ 1 জুলাই থেকে সেই 5 আগস্ট পর্যন্ত সড়কে বা রাজপথে যারা ছিলেন, তাদের সঙ্গে আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম, তখন কিন্তু দৃঢ় চিত্তে কিন্তু তারা বলেছেন, সেই ছোট ছোট শিক্ষার্থী এই কারণেই বলছি, অনেকেই আছেন যারা সবে মাত্র ইন্টারমিডিয়েট শেষ করে এই বিশ্ববিদ্যালয়ের পা রেখেছেন, আবার অনেকেই আছেন সেই কলেজ শিক্ষার্থী, অনেকেই আছে স্কুল শিক্ষার্থী। আমি কাউকে ছোট করে দেখতে চাই না, সকলেই দাঁড়িয়েছেন। তাদের কাছে যখন আমরা বিভিন্ন প্রতিক্রিয়া নিতাম, আমি যদি ঠিক সেই যখন বঙ্গভবনে স্মারকলিপি দিতে সাধারণ শিক্ষার্থীরা যায়, তখনও আমার যাদের সঙ্গে কথা হয়েছে, তারা কিন্তু তখন বলেছে, শিক্ষার্থীরা যখন একযোগে রাস্তায় নেমে আসে, তখন শিক্ষার্থীরা ফলাফল হাতে না নিয়ে ঘরে ফেরে না। তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই বলিষ্ঠ কণ্ঠস্বর এখনো রয়েছে। তারা কিন্তু দেশটাকে গড়ার জন্য যে প্রক্রিয়া তারা কিন্তু করছেন। আমরা যদি গত কয়েকদিনের কথা বলি, গত কয়েকদিনে যদি এই রাষ্ট্রে, বাংলাদেশে যদি কোনো অভিভাবক না থেকে থাকে, তবে অভিভাবক ছিল না সেটি কিন্তু বলা যাবে না। কারণ আমরা জানি এই শিক্ষার্থীরাই বাংলাদেশের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন। তারা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় ছিলেন। এবং আমার চোখে এমনও পড়েছে যে আন্দোলন করতে গিয়ে যেসব শিক্ষার্থীরা বিভিন্ন দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লিখেছেন, সেই স্লোগানগুলো তারা তুলে ধরেছেন, যাতে কোনো ধরনের সেই স্লোগানগুলো তারা মুছে দিয়েছেন। কাজল, আমি নিজে দেখলাম বেশ কয়েক জায়গায় স্লোগান মুছে দিচ্ছে। জিজ্ঞেস করলাম কেন, যে এখন তো আর এই দাবি আমাদের নেই, কেন এগুলো থাকবে, কেন বিদ্বেষ আমরা ছড়াবো? আপনি একটু বলেন কাজল। একটু যদি বলি যে কথাগুলো বলছে, যে শিক্ষার্থী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের যে আজকের যে ইতিহাস নতুন, সেই ইতিহাস, এবং বলা চলে যে 48 বছর কি 50 বছর আগে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম, গ্রামীণ ব্যাংকের যে কার্যক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছিলেন, সেটি কিন্তু একই ধারায় কিন্তু সেই কার্যক্রমগুলো আমরা দেখছি। সেটি কিন্তু বলা চলে যে আমাদের যদি বলি যে প্রতিটি মানুষের, প্রতিটি ছাত্রের যদি বলি শিক্ষার্থীর বেস কিংবা ভিত্তি কিন্তু পরিবার। সেটি যেমন সেই পরিবার, আজকে এই পরিবারের যে ভিত্তিকে উঠে নিয়ে আসা, এই পরিবারের ভিত্তিকে বলা চলে যে সমৃদ্ধ করা, সেই সমৃদ্ধির লক্ষ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছিলেন, সেই বলা চলে যে 4.5-5 দশক আগে, যেটির আজকে কিন্তু মহা বিপ্লব সাধিত হয়েছে শিক্ষার্থীদের মাধ্যমে, যেটি আজকে যুগান্তকারী পদক্ষেপ, যুগান্তর একটি ইতিহাস আন্দোলনের মধ্য দিয়ে রচিত হয়েছে। সেটি কিন্তু আজকে সেই একক যে প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই
একক প্রচেষ্টায় কিন্তু আজকে সমগ্র বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নতুন করে জানান দিয়েছে যে বৈষম্য বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তার যে ফলশ্রুতি যে ভূমিকা এবং যে প্রতিটি মানুষের যে ব্যক্তি উদ্যোগ ব্যক্তি ভূমিকা প্রয়োজন, তারই কিন্তু একটি বলা চলে যে ঐতিহাসিক সোপান রচনা হয়েছে এই শিক্ষার্থী আন্দোলনের মধ্য দিয়ে। এবং যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে একক যে উদ্যোগ ছিল, তিনি কিন্তু পড়াশোনা শেষ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে এবং দেশের বাইরে পড়াশোনা শেষে কিন্তু প্রথমে চাকরি শুরু করেন সেখানে এবং পরে যোগদান করেন, আমি দুঃখিত, দেশের বাইরে পড়াশোনা শেষ করার পরে কিন্তু চাকরিতে যোগদান করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে এবং বিভাগীয় প্রধান হিসেবে যদি বলি যে সেই সময় তিনি ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে এবং শিক্ষার্থীদের সাথে সেই সময়ের আলোচনার মধ্য দিয়ে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার পাশাপাশি কিন্তু তিনি বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু ঘুরে বেড়াতেন। তিনি চিন্তা করতেন যে কিভাবে আর্ত মানবতার সেবায় এবং মানুষের জন্য কাজ করা যায় সেটুকু কাজ করতেন। কাজল, যে কক্ষটির দিকে আমরা তাকিয়েছিলাম, যে কক্ষটি প্রস্তুত করা হয়েছিল, সেই কক্ষে এরই মধ্যে প্রবেশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেই যে আমরা যেটি বলছিলাম যে তিনি যখন বাংলাদেশে রওনা করেন তখনও তার মুখে যেমন হাসি ছিল, সেই হাসি নিয়েই তিনি সেই কক্ষে প্রবেশ করেছেন। সবাইকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কক্ষে আমরা জানি সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন, গ্রামীণ ব্যাংকের যারা প্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন এবং কোটা সংস্কার আন্দোলন। আপনাকে একটু স্বাগত জানাই। এদিক দিয়ে শুনুন। একটু অফিসিয়ালি আমরা স্বাগতটা জানাই। আচ্ছা সরি আসিফ একটা ছবি পেলো। হ্যাঁ ছবি স্যারকে ফ্লাওয়ারটা। আসো আসো সবাই আসো 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 সবাই আসো। হ্যাঁ তার কাছে আসো, সামনে আসো, সামনে আসো, আরে সামনে সামনে। একটু ভাই সোহেল ভাইকে একটু স্যার, he is still injured in the violence. ফুলটা নামায় রাখো। আচ্ছা তুমি রাখো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটাকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা,
যে আমাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে, মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়। এবং আজকের তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে। এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, এটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে, তাকে একটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু। কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বুঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে যার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে
পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজের প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে কোশ্চেন আমি নিলাম না, আর দিও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে হবে কথা তো হবে। থ্যাংক ইউ সো মাচ।